কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয়, তাহলে আপনি কি এই জাতিরে আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন? বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন? পারবেন না। রাজনীতি হচ্ছে কি মানুষের জন্য, সেবা করার জন্য। যা যা আপনি এখানে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান মন্ত্রী যারা আছেন, বিমান প্রতিমন্ত্রী তারা আছেন, তারা আপনারা এক একটা সরকারি চাকরির নামে যে পরিমাণ ঘুষ নেন, এটা তো আর বলার ইচ্ছাই এখন আর আপাতত নাই। তো সরকারি চাকরিও দিতে পারবেন না, দেশেও চাকরি দিতে পারবেন না। আর যে লোকটা এত কষ্ট করে বিদেশে গিয়ে একটা চাকরি নিল, তার চাকরিটাও খেয়ে দিবেন। আপনি না হয় আবার পুনরায় মন্ত্রী হইতে পারবেন, কিন্তু একটা প্রবাসী চাকরি চলে গেলে তাদেরকে কি আর কিছু করতে পারবেন? এটা দেখতেও লজ্জা লাগে যে সৌদি এয়ারলাইন্সের সামনে আমার বাংলাদেশের মানুষগুলা এই তীর্থের কাকের মতো ব্যারিস্টার সুমন এবার সংসদে বলে অনেক টাকা ঘুষ দিয়ে নেওয়া হচ্ছে সরকারি চাকরি। তো বন্ধুরা, শুধু তাই না, এইদিকে প্রবাসীদেরকে নিয়েও কথা বললেন সংসদে এই ব্যারিস্টার সুমন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আপনারা কতটুকু করতেছেন এটা আমার জানা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আপনারই একমাত্র এখন আর এইটার থেকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে তো বারবার অনুরোধ করেই যাচ্ছি। এখন হচ্ছে গিয়ে যাদের এখানে যারা আছে, বেশিরভাগ লোকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, একটা সরকারি চাকরি তো দিতে পারেন না। আর যাও আছে এক একটা সরকারি চাকরির নামে যে পরিমাণ ঘুষ নেন, এটা তো আর বলার ইচ্ছাই এখন আর আপাতত নাই। তো সরকারি চাকরিও দিতে পারবেন না, দেশেও চাকরি দিতে পারবেন না। আর যে লোকটা এত কষ্ট করে বিদেশে গিয়ে একটা চাকরি নিল, তার চাকরিটাও খেয়ে দিবেন। তাহলে কিসের জন্য এত বড় বড় মন্ত্রণালয় পালতেছি আমরা? এখানে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান মন্ত্রী যারা আছেন, বিমান প্রতিমন্ত্রী তারা আছেন, তারা আপনারা, আমি জানি হয়তো আপনারা চেষ্টা করতেছেন, কিন্তু বুঝতেছেন যে আপনাদের চেষ্টাতেও যদি এরা যদি তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, এক একটা মানুষের জীবন কি আপনি দিতে পারবেন? আপনি না হয় আবার পুনরায় মন্ত্রী হইতে পারবেন, কিন্তু একটা প্রবাসী চাকরি চলে গেলে তাদেরকে কি আর কিছু করতে পারবেন? তাই এই ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো যে মনে করেন যে এই প্রবাসীগুলা নিজের পরিবারের সদস্য, এরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, এই চিন্তা করে অন্তত তাদেরকে এই ব্যবস্থাটা করেন। কারণ বঙ্গবন্ধুর আদর্শকে যারা আমরা ধারণ করি, তারা এই ধরনের প্রবাসীর কষ্টের সময় বসে থাকতে পারি না। আর যদি বসে থাকেন তাহলে আদর্শের সাথে বেইমানি করা হবে। তাই বলি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। এটা দেখতেও লজ্জা লাগে যে সৌদি এয়ারলাইন্সের সামনে আমার বাংলাদেশের মানুষগুলা এই তীর্থের কাকের মতো তাকায় আছে। তাই যত সম্ভব পারেন, দ্রুত সম্ভব পারেন, তাদেরকে ব্যবস্থা গ্রহণ করেন। দুনিয়া আখেরাতে কিছু হইলেও পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এমন বিপদে পড়ছি, পা বই লাগে হাসপাতাল, ডায়ালাইসিস লাগে আমার আব্বার, 1 টাকা দিতে পারছুন না। আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিত না। ওই মামুন চৌধুরী আমারে 2500 পাউন্ড, প্রায় 3 লাখ টাকা আমারে দিসলা। বেটা তো আমার আত্মীয় না, বেটা তো আমার রক্তের কেউ না। তখনই আমি বুঝছিলাম, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্কও ভার করে। আমি বহু জায়গার রক্তের সম্পর্কের মানুষে আমার লাত নিয়ে ভালাই তুই গেছি গা, কিন্তু আমার এলাকার আত্মার মানুষে আমার টাইনা তুলছে। এর লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে আমি সম্পর্ক। লন্ডন গেছিলাম, ব্যারিস্টারি করতাম, এমন বিপদে পড়ছি, পা বই লাগে হাসপাতাল, ডায়ালাইসিস লাগে আমার আব্বার, 1 টাকা দিতে পারছুন না। আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিত না। লাস্টে আপনারা ওই মামুন চৌধুরী আমারে 2500 পাউন্ড, প্রায় 3 লাখ টাকা আমারে দিসলা। বেটা তো আমার আত্মীয় না, বেটা তো আমার রক্তের কেউ না। তখনই আমি বুঝছিলাম, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্কও ভার করে তুই যায়। কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতে পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ, ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, হয় বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চলবো। তখন আমি একটা কথা, আমার মেয়ে তো বুঝে না, বয়স কম, কই রে ফুট, তুমি তো রে ফুট, তোমার বাপ তো আমি একলা রে ফুট, কিন্তু আমার রে ফুট তুমি ছাড়াও সারা সোনারঘাটের 2 লাখ উত্তা যারা আছে, এরও আমার ফুলাপুরি, আমার এরারও যখন লাগবে। কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না। কারণ আমার জীবন, যাই হোক, এখন আপনারা আমার কাছে যা চাইবা তাওই পাইবা। কারণ আমার মুরাদ দিতেছে তো টেকায়,
আসো বুঝো না রে, আসো রে, কারণ তোমরা তো টকতে টকতে কিছু তো আসো তা সুন্দর হয়ে গেছে। তোমরা মনে করো যে উনকার টেকার কথা কয় বেটা এটা খিতা হো, বিশ্বাস করতে হতে তো দেরি হয়। তোরা বহুদিন ধরে এক বেটা টকাইতেছে। তোমরার অবস্থা হয়েছে খিতা জানো নি, প্রতিদিন ওই পানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায়। ওই এক বেটায় গরুর দুধের মধ্যে পেজান পানি মিশাইয়া গ্রামও বেছে। আর একদিন কিতা করছে বেটার ফুলারে দায়িত্ব দেয়া গেছে যে তুই আজকাল দুধটা বেশি। আর ফুলাই তো আর ইবিদা ইকছে না পানি মিশাইবা, ওই দুধ ওই নিয়া গ্রামের মানুষেরা খাওয়াইছে। উনকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ। কারণ হইলো গিয়া এরা ভাইন্যা দুধ খাইয়া এমন অভ্যাস হয়েছে উনকা বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যায়। বুঝছেন নি? এখন আমি যে টেকার হিসাব দিতেছি, তোমরা যেমন একটা আন্দা লাগি হয়েছে যে খিতা হইব তো দেখা আমরা খিতা হোক। আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে এখানে একটা বাদ দিলে বেলে আপনারা 500 মানুষে বেলে খিতা করতে 500 একর জমি বেলে আপনারা চাষ করতে পারবা। ঠিক নিটা কথাটা কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 টাকা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে কুশল করতে শিখছে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি। প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা পোলা, এরা যেভাবে 160 দিন 137 দিন সুহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে। আমি আরো কত লোক, উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এর কাছে আল্লাহর রাস্তায় চাইয়া বন্ধ করছি। কইছি রে ভাই, আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের, আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজার একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোট চলতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি। আমাদের কোনো কিছুর কম ছিল না। আমি আর এইসবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবন দায় দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বাড়াইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম, কি আশ্চর্যের দেশ আমার।
কেন আমি বললে দিলাম জনগণরে যে আমরা টাকা পাইছি আমি, আর এইদিকে আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুরের হয়, লজ্জা ভালো মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এটা আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো হচ্ছে গিয়ে সানমিয়া মাদনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাজির নাজির সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসেবে আমার কাজ না কিটা সাথে 3 লাখ 4 লাখ নেতা লইয়া টাকা খাই নিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না। আগামী 1 মাস এটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত পরশু দিনে আরো 4 কোটি 60 লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। এই যে মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন পাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাদকপুর। তবে বইলা রাখে, যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জান মালের সব আমার কোন ছেলে। অথচ শেখ হাসিনায় কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা, দেশ না পকেটে ঢুকা। এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। আমার কথা হইল যে ভোট দিছেন আপনারা বক্তব্য দেওয়ার আগেই, আপনারা ওইভাবে আমারে চিনতেনও না, তারপরও আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন। আমার এখন আগামী 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না, আমার কাজ হইল গিয়া কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া, এটাই আমার কাজ। এই যে গান শুরু হইছে, আগামী দুর্গা পূজায়ও গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গা পূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গা পূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড়ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। এখানে চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে, মানে আমারে এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম,
এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান। বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান। এই 4টা জিনিসই মাত্র চান। আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইল যে আমি কেমনে পারবো দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন, কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে 29 কোটি টাকা। কত টাকা? আবার বলেন, কত টাকা? আমি বলতে পারি গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন, 4.5 মাসে 29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইবো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা। আর নির্বাচন আইলেই খালি কয় গো, বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাম। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা। অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6,000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে 5,000 টাকা করে। কত টাকা করে? আমি মাত্র 2টা বাগানে চেক করে দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন, নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাদের টাকা আছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5,000 টাকা দিতে গেলে নেতারা আবার কয়, ভাই তোরে 5 দিমু, তুই আমার 2 দেশ। আবার কয় শোন 3 যদি সেটাই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতাছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি, আমি খুব নিরীহ মানুষ, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোনো মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাইলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে।
এইটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দেব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয় পুরা পাকা রাস্তা করে দেয়, এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি আমি এই নালুয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যে এখানে খেলে গেছি। আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো। একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুর নালুয়ার ব্যাপারে আমি সব বলছি যে আমুর নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা। কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা, রুজির টাকাও যদি আমুন আলোয়া দেই তাতেও এদের ঋণ আমি পরিশোধ করার মতো না, যে ঋণগ্রস্ত এরা আমার করছে। এইবার বৃষ্টিটা শুরু হইলেই মনে আছে আপনাদের জন্য আমুতে আমি আমের চারা নিয়ে আইছিলাম গত বছর, মনে আছে কিনা আপনাদের অনেকের? আমি চারা নিয়ে আইছিলাম, আমের চারা। আপনাদের আন্দোলনের সময় 120 টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে আমি খাবার পাঠাইছিলাম। এইবার আবার আপনাদের আমন আলোয়াতে অসংখ্য আমের গাছ আমি পাঠাবো, যেগুলা আমি আনবো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটা এমন ভাবে তৈরি করব সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। কেরে আমরা সভ্য হইলে, আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বাইরে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইল কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেল ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে। কত সালে? বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে
এত সময় ধরে চা বাগান আছে, কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যেই থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এইটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিয়েছেন, যে সম্মানিত করছেন, এই সম্মানের দান, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি কথা দিছি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন, আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না, আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি হাজিরা হিসাবে কাজ করি। এখন মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমারে দিচ্ছেন, যে আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে 24টা চা বাগান। কয়টা চা বাগান? মাধবপুর সোনারঘাটে কয়টা চা বাগান? 24টা। 24টা চা বাগানে আমার প্রথম কথা হইলো, এইবার আমি চা বাগানে সবচেয়ে বেশি ভোট পাইছি। আমি আপনাদের জন্য কিছুই করি নাই, তাতেই আপনারা আমারে অনেক ভোট দিচ্ছেন। এই দিনে আমি পরিশোধ করবো কেমনে, এই টেনশনে আছি। এই জন্য কথা দিছি আগামী নির্বাচনের আগে আমি এমন হইতে পারি, নাও দাঁড়াইতে পারি আর নির্বাচন, বা দাঁড়াইতেও পারি, এটা সময় বলে দিবে। কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে, সেবা করতে, দিনে রাইতে ঘুম রাইতে মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয়। আমি কথা দিছি 24টা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই, এদের নাচঘর নাই, এদের রাস্তার একটা খালি জল বাংলা না, আমলা রাস্তা করে দেব, আপনাদের এই রাস্তাটাও করে দেব। এই যে স্কুলটা আমার এখানে উনি বললো যে আমি নাকি 6 বছর আগে ফ্যান দিছিলাম। এই সময় তো আমি কিছুই ছিলাম না, মেম্বার, চেয়ারম্যান তো পরে, এমপি তো পরে। যে ছেলে 6 বছর আগে যখন আমার বয়স ছিল 38, এখন 44, 38 বছর বয়সে যেহেতু জোয়াল বাংলাতে ফ্যান দিতে পারে, 44 বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে। মনে রাখো, এই স্কুলে যা লাগে ছবি আমি তুলে, আমি যা বলি আমি করি। আমি ওই যে মজা মানে মজা পাই, আর আমরা খালি পয়সা পাই, এরা এটা বলবো আরে ভাই পয়সাটা, হ্যাঁ এটা না। আমার বদলে এখন নগদ কাম কিতা করছো, কাম কিতা করছো এটা কো। আচ্ছা বলেন তো আমার একটা জিনিস, দিদি, আমি যদি রাস্তাটা করে দিই, আমি যদি স্কুলটা উন্নতি করে দেই, আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই, আমি যদি আপনাদের মন্দিরটা সুন্দর করে দেই, আগামীবার আইয়া কি চাউল লাগবো যে দিদি গো আমার একটা ভোট দিও? আপনারাই বলবেন যে ব্যারিস্টার তুমি কখন আইবা, তোমার একটা ভোট দিতাম। আর আমি চিনি গো দিদি, তোমরা রে সারা দুনিয়া বেইমানি করলে বাগানের মানুষ বেইমানি করে না কোনোদিন। বাগানের মানুষকে একটু দিলে এরা কলিজাটা খুলে দেয়, এ আমার জানা আছে। আমি এই জায়গায় বড় হয়েছি, সুতরাং কথা বাড়াইতাম না। এই যে বেঞ্চির লেগে, তোমার বেঞ্চির লেগে আমি তোমার নগদ 50,000 টাকা বরাদ্দ করলাম, এই বেঞ্চি দিবা খালি। বাচ্চাদের যদি ফ্যান লাগে, ফ্যান আমার জানাই দেয়।
আর রাস্তার কাজ আইতেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব, তখন আমি এগুলা করব। তারপর তোমরা একটা ব্রিজ লাগে ওই পূর্ব সাতমন্দি হয় এখানে একটা ব্রিজ হইলে একটু দাঁড়াইতে পারবে। তোমরা বেলা যাইতে পারবা, এই ব্রিজটাও করে দিব। আমি যদি একটা কথা বলছি যে আমি নিজের টাকা বানাইতাম না, তাহলে তোমরা দিতে অসুবিধা। আমি বলছি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে, মানুষের হকের টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। আমি আমার ছেলে মেয়ে যদি আপনার ছেলে মেয়ের টাকা হক মাইলে খায়, আমার ছেলে মেয়ে মানুষই তোলা দেবে। আমি কথা দিছি হারাম খাবো না, আরেকটা কথা দিছি দিদি, কাউরে 2 নম্বরই হক নষ্ট করে পুলিশ আমার করে খাইতে দিতাম না। আমি এখন এমপি, আমি খালি নিজে বললাম যে আমি খুব ভালো আমার সামনে সব চুরি করে বাড়াই লেগেছে, আমি কিছু কই না, এরকম এমপির দরকার নাই। এইবার আরো নির্বাচন আইব, চেয়ারম্যান আইব, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব, আপনারা এমপি নির্বাচন করলেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা 2 নম্বর লোক, যারা মানুষের টাকা মেরে দেয়, যারা মানুষের সাথে জুলুম করে, এই ধরনের লোককে ভোট দিয়ে না দিন। যার ইচ্ছা দেয়, যদি মনে করেন যে টাকা মেরে দেয়, মানুষের হক নষ্ট করে, এদেরকে ভোট দিয়ে না দিদি। কারণ আমি নিজে ভালো মানুষ, আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই। আমি আচ্ছা আমরা এটা কথা তো বলতে গেলে লজ্জাই লাগে করতে। আচ্ছা এখন বুঝছেন তো আমার কথা হলো, যদি ভালো মানুষ শুনেন, আপনার ছেলে যদি ভালো হয়, তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে একটা ভালো মানুষের সাথে হোক? আপনি যদি ভালো মানুষ হন, আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায়? একটা বাটপারের সাথে না, একটা ভালো লোকের সাথে। আমার যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক, তাহলে অবশ্যই আরেকটা ভালো লোককে নেতা বানাইবেন। তাইলে সবাই মিললে দেবো আমরা সোনার কাঠটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারি। আর চাইলে যদি একটা ভালো দিলেন, একটা বাটপার দিলেন, আর একটা 2 নম্বর দিলেন, তাহলে কি দিদি উন্নতি হইব? খালি মাইরা দেবো, কাটিং। এটা আমি সহ্য করতাম না। দরকার হলে আমি তালাক দিলাইনি, তাও এর সাথে সংসার করতাম। আমি আপনার কাছে আশীর্বাদ চাই। আরো 6-7 জায়গায় মিটিং আছে, এখন হলো বক্তব্যের সময় না, কাজের সময়। এরপরে হইলে আপনাদের 6000 লোককে 5000 টাকা করে দিব। কোন একটা চা বাগানের শ্রমিকের যদি 5000 টাকা যদি কেউ বাইঙ্গা খায়, মাইরা খায়, আমারে কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে ব্যারিস্টার আমার টাকা মাইরা দিচ্ছে, আমার 5000 পাইবার কথা, আমি 3000 পাইছি। এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়ে আমি আমার শ্রমিক যারা ঘাম দিয়ে এই জীবনে চলে, ঘাম দিয়ে যারা এই জায়গা পর্যন্ত আইছে, এরা টাকা যদি কেউ মারে, প্রয়োজনে সব চাইলে দিব। তাও যাদের আশীর্বাদে আমি নেতা হচ্ছি, এদেরকে কোথাও চাইলে যাবো না। আমি কথা দিয়ে গেলাম আপনাদের। ওই উল্টা পাল্টা যে আমি বলছি তো, একজন আমার ধরাই যাও লিড যা দিছ সব আমি বলে দিছি যে একটু কি দিক সেদিক হইব। ওই যে এখন তো ছেও লই হাঁটি, 2 নম্বরই করবা, ছেও খাইবা, ছেও 3টা-4টে একসাথে ছেও খাইবা। আমি নিজের 2 নম্বরই করি না, আর কেউ করতে দিতাম না। ঠিক আছে দিদি, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য আশীর্বাদ রাখবেন। জয় বাংলা। আর আমাদের নালোয়া চা বাগানবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্যের জন্য একটা প্রাণের একটা গিফট আছে। এই গিফটটা এখনই আমরা দিব ওনাকে। আর এই গিফট আমাদের মাননীয় এমপি মহোদয়ের সহধর্মিণী নির্বাচনের সময় আপনাদের পাশে এসে আপনাদের টুকরি মাথায় নিয়ে আপনাদের পাশে গেছেন, আপনাদের দরজায় গেছেন।
তাই আমরা এই চা বাগানের মানুষ একটি উপহার দিয়ে আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে আমরা বরণ করে নিলাম, আমরা বিয়াই বানাইলাম বেহাই। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে একটি কথাই বলি, এমপি সাহেব আদাব, মুসলমান ভাইদেরকে সালাম। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এত সাউন্ড কেড়ে রে, তোমরা এই সাইড থেকে সরো না। এই তোমরা একটু একটু সাইডটা দেখো, এরার মোবাইলটা একটু কমাও। এই সাইডটা একটু সাইডে যাও, একটু সাইডে যাও, একটু সাইডে যাও। শুনেন, আমি আজকে যে যে জায়গায় আছো পয়সা যাও ছোটরা। আমি সাইড লাগাও। শুনেন, আমি জানি যে এক কথা কই না রে, কথা কইলে আর বল পাইতে না। আমি বল দিব, কিন্তু আজকে টাকা নিয়ে আইছি, বল দিব, কিন্তু সাউন্ড করো না এখন। শুনেন, এখন গান বাজনা রেডি। গানের সময় কোনো বক্তব্যই ভাল লাগে না। আমি চাইও না লম্বা বক্তব্য দিতে। আমার কথা হইল যে ভোট দিছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে, আপনারা ওইভাবে আমারে চিনতেনও না, তারপরও আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন। আমার এখন আগামী 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না। আমার কাজ হইল কি, কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া, এটাই আমার কাজ। এই যে গান শুরু হইছে, আগামী দুর্গা পূজায়ও গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গা পূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গা পূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড়ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। এখানে চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে। মানে আমারে এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি, আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান। বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান। এই 4টা জিনিসই মাত্র চান। আর
নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইল যে আমি কেমনে পারমু দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন, কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হইছে 29 কোটি টাকা। কত টাকা? আবার বলেন, কত টাকা? আমি বলতে পারি গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন 4.5 মাসে 29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইমো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমন কি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা। আর নির্বাচন আইলেই খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাও। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা। অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে 5000 টাকা কইরা। কত টাকা কইরা? আমি মাত্র 2টা বাগানে চেক কইরা দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাদের টাকা আসে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় এই তোরে 5 দিমু, তুই আমার 2 দেশ। আবার কয় ও শোন তিনে যদি সিটই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতাছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাইলে কলিজার থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এইটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দিব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে।
যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি, আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয়, পুরা পাকা রাস্তা করে দেয়, এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি, আমি এই নালুয়াতে, আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন, আমি যে এখানে খেলে গেছি। আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো। একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমু নালুয়ার ব্যাপারে, আমি সব বলছি যে আমু নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে, তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা। কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা, রুজির টাকাও যদি আমু নালুয়া দেই, তাতেও এদের ঋণ আমি পরিশোধ করার মতো না, যে ঋণগ্রস্ত এরা আমার কাছে। এইবার বৃষ্টিটা শুরু হইলেই মনে আছে আপনাদের জন্য আমুতে আমি আমের চারা নিয়ে আইছিলাম গত বছর, মনে আছে কিনা আপনাদের অনেকের? আমি চারা নিয়ে আইছিলাম, আমের চারা। আপনাদের আন্দোলনের সময় 120 টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে আমি খাবার পাঠাইছিলাম। এইবার আবার আপনাদের আমু নালুয়াতে অসংখ্য আমের গাছ আমি পাঠাবো, যেগুলা আমি আনবো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে, এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটা এমন ভাবে তৈরি করব, সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে, নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। কেরে আমরা সভ্য হইলে, আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বেড়ে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেলরে ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এগুলা। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে। কত সালে? বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে, কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যে থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিয়েছেন, যে সম্মানিত করছেন, এই সম্মানের দান, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি কথা দিছি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন, আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না ঢুকে। আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চারে না খাওয়াই।
এটা আমি শপথ নিছি। এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে, এমপি নির্বাচন তো গেল, সামনে আছে আরেকটা নির্বাচন। কি নির্বাচন? এরপরে আইব কি নির্বাচন? ইউনিয়ন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি সৎ, এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এইরকম মনে হয়, তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন। এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন অসৎ। আমি সৎ, উপজেলা চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর। আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো, আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব। আর এরা মিললে যদি কাটিং করে খাইয়ে ফেলে, তা আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা যে বইটা বইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা পাইমু না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই। দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে, সব দায়িত্ব ওর, আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয়, এই সমাজ টিকাইতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান, তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক। এরা রাইতে মিল, এরার কোনো দল নাই। এরা রাইতে গাছ কাটা, বালু, মাটি, এরা সব রাইতে মিল। আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে। এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এগুলা করে এরা অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি, তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে। এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন, তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবে। আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে, যারা ব্যারিস্টারকে বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান, আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি, আমি আজকে জজ হইছি, আমি ডাক্তার হইছি। আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে, আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয়, আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি। আর যদি না করি, তাইলে আমার ছেলেই আবার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে, তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম, নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না। আমি আপনাদেরকে আবারও, লিটন এখানে অনেক কষ্ট করছে, আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট। আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না, দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না। তারপরও চেষ্টা করব, যেভাবে আপনারা 8 ঘন্টা হাজিরা দেন, প্রতিদিন সপ্তাহে 5 দিন 6 দিন যেভাবে হাজিরা দেন, আগামী 5 বছর
চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার, হাজির থাইকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি, কি কি আপনাদের জন্য করব, আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব, এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে, হ্যাঁ স্কুলের কথা বলছে 10 টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান। এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ তারা আবার আমার সাথে বৈশা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমু থেকে নলোয়া রাস্তা, আমু থেকে নালোয়া রাস্তা, এটা কবে করব? এটা না করে আমি শান্তি পাইতেছি না তুলনা পর্যন্ত। এইটা করা আমার মাথার মধ্যে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনকে নিয়ে বক্তব্য। ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ব্যারিস্টার সুমন মানুষ হিসেবে কেমন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।